স্টেশন থেকে বেরোতেই এক গাদা টোটো ও রিক্সা চালকের হাঁকাহাঁকি কানে এলো রক্তিমের। যাক বাবা, জায়গাটাকে যতটা পাড়াগা ভেবেছিলাম ততটা নয়। এ তো নেহাত মফস্বল। দাদা, একটা ফার্স্ট ক্লাস চা দিন দেখি। এই বলে দোকানের কাঁচের বয়াম খুলে একটা খাস্তা বিস্কুট তুলে নেয় রক্তিম। তারপর সেটা কামড় মেরে ঘুরে ঘুরে চারপাশটা ভালো করে দেখে। জায়গাটা বেশ জমজমাট। আচ্ছা দাদা, এই জায়গাটা কতক্ষণ এমন গমগম করে? তা প্রায় সারাদিন, তবে সন্ধ্যের পর লোকজনের আনাগোনাটা কমে যায়। ওই স্টেশনে ট্রেন আসার টাইম হলে কিছু টোটো বা রিক্সা এসে ভিড় করে ঠিকই, হ্যাঁ, কিন্তু ওই পর্যন্ত ট্রেন বেরিয়ে গেলে চালকরা সওয়ারি নিয়ে বেরিয়ে পড়ে, আবার সব ভোঁভা। হ্যাঁ, তবে আমি থাকি এই মোটামুটি 8টা পর্যন্ত তো থাকি। আসলে এই 7:45টায় একটা লোকাল আসে, অফিস ফেরতা লোকজন একটু চাটা খায় আর কি। তারপর আমি সব গুটিয়ে বাড়ি পালাই। পরের লোকালটা রাত 10:30টায়। অতক্ষণ আর রক্তিম একটু মাথা মেরে চায়ের গ্লাসে আর একবার চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, আর চুরি টুরি, মানে জায়গাটা নিরাপদ তো? এবার চা দোকানি হাতের কাজ থামিয়ে মুখ তুলে দেখলো প্রশ্নকর্তাকে। চিপে চেহারা রক্তিমকে আগা পাশতলা জরিপ করলো ভদ্রলোক। তারপর পরিষ্কার করে কামানো দুই গালে বোধহয় কিঞ্চিত ভদ্রলোক সুলভ আভাস পেয়ে খানিক নিশ্চিন্ত হলো দোকান। আবার নিজের কাজ করতে করতে জবাব দিল, তা এমনিতে তেমন চোর ছ্যাঁচড়ের উপদ্রব খুব একটা নেই। ওই মাঝে মধ্যে দু একটা ছিঁচকে বদমায়েশ কিছু অপকর্ম করে বটে, তবে সেসব খুব একটা বড় কিছু নয়। এই ধরুন, কারোর গাছের কলাটা মূলোটা চুরি করলো, কিংবা কেউ সাইকেল রেখে বাজারে ঢুকলো তো ফিরে দেখলো সেটা হাওয়া, এইসব আর কি। আচ্ছা, আপনি এখানে কত বছর দোকানদারি করছেন? হ্যাঁ, তা প্রায় বছর 20 তো হবেই। আগে ওই পাশের মাঝের পাড়ার একটা রাইস মিলে কাজ করতাম, হলার চালাতাম আর কি। হ্যাঁ, তো সে মিল বন্ধ হয়ে যেতে এখন। কিন্তু মশাই, আপনি এত জমা খরচের হিসেব নিচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, কে আপনি? আগে তো এ তল্লাটে আপনাকে দেখেছি বলে মনে পড়ে না আমার। চায়ের গ্লাসটা নামিয়ে রেখে পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে লম্বা টান দিয়ে পয়সা মেটাতে মেটাতে বলল, আমি নীলপুর থানার নতুন ওসি রক্তিম সরকার। ওর পরিচয় পাওয়া মাত্র চা দোকানি হাত জোর করে মুখে কৃত্রিম হাসি এনে বলল, স্যার, আগে বলবেন তো স্যার। এই নিন আপনার টাকাটা। রক্তিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা, চা খেলাম, দাম নেবেন না? স্যার, আপনার থেকে দাম নিতে পারি? আরে রাখুন রাখুন, আমি মাগনায় কিছু খাই না। বলে একটা রিক্সা ধরে থানার উদ্দেশ্যে রওনা দেয় রক্তিম। বেশ অল্প বয়সে এত বড় দায়িত্বের পদে চাকরি পেয়েছে সে। তারপর আবার এত দূরেই মফস্বলে বদলে নিতেও রাজি হয় জেলা সুপারিনটেন্ডেন্ট বেশ প্রশংসা করেছিলেন। এইসব 7-5 ভাবতে ভাবতেই রিক্সাটা দাঁড়িয়ে পড়ে। নীলপুর থানা। নিজের পরিচয় দিতে হুলুস তুলুস পড়ে যায়। কেউ চেয়ার এগিয়ে দিচ্ছে, কেউ জল খাবার আনাচ্ছে, কেউ টেবিল মুছে দিচ্ছে। রক্তিম লক্ষ্য করলো একটা বখাটে চেহারার লোক একটা কনস্টেবলকে কিছু বলছিল, কিন্তু ও এসে পড়ায় তার কথা অসম্পূর্ণ রয়ে যায়। বেচারা কিছুক্ষণ কাচুমাচু মুখে দাঁড়িয়ে থেকে বড়বাবুর খিদমতে হাজির কনস্টেবলটিকে আবার ডেকে কিছু একটা বলতে গেছিল বটে, কিন্তু কনস্টেবলের প্রচন্ড ধমক খেয়ে সে এখন চলে যেতে উদ্যত হয়েছে। রক্তিম হাত দেখিয়ে বলল, শুনছেন শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, এদিকে আসুন তো। সারা থানা এতক্ষণ যে মানুষটিকে ঘিরে খলবল করছিল সেই ডেকে পাঠানোয় লোকটি গদগদ হয়ে এগিয়ে এসে বলল, হুজুর আমায় ডাকছেন? হ্যাঁ, কে আপনি, কি চাই? লোকটি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠল, হুজুর আমার বন্ধুরি বাসান, হুজুর আমার বন্ধুরি বাসান। কি হয়েছে আপনার বন্ধুর? আমাকে পুরো বিষয়টা খুলে বলুন একটু দয়া করে। স্যার, আমার নাম পেচু, ভালো নাম পঞ্চানন দাস। ও ওই যে স্টেশন রুটে রিক্সা চালাই।
গতকাল আমার বন্ধুর এক দোস্ত মন্টুকে নিয়ে নীলপুরের মেজপুকুরে গেছিলাম মাছ ধরতে। সেই মাছ ধরে ভাবলাম এত মাছ কি করবো, তাই রেলপাড়ির বাজারে কিছু বেশি দিই। তারপর স্যার ওখানে গিয়ে মাছ পেতে বসলাম, তখন বেশ টুকটাপ করে বৃষ্টি নেমেছে। তারপর স্যার, হ্যাঁ, তারপর থামলেন কেন বলুন? তারপর স্যার একটু একটু বাবার প্রসাদ খেয়েছিলাম আমি আর মন্টু। সেটা খেয়েই আমি একেবারে ভো হয়ে যাই। যখন জ্ঞান পেটে তখন অন্ধকার হয়ে গেছে। রেল পারের ওই খানটায় কোনো লাইট নেই স্যার। অন্ধকারে মন্টুকে দেখলাম না, ভাবলাম নেশার ঘুরে হয়তো কোথাও চলে গেছে, তাই বাড়ি ফিরে এলাম। রাতের দিকে কি মনে হতে ওর ঘরে গেলাম স্যার। ওর বাড়িটা আমার বাড়ির পাশেই। গিয়ে দেখি মন্টু তখনও বাড়ি ফেরেনি। মনটা খুব ডাকলো স্যার, তাই টর্চ নিয়ে ছুটে গেলাম ওই রেল পারে। আলো ফেলে দেখি আমরা যেখানে মাছ নিয়ে বসেছিলাম তার থেকে হাতখানিক দূরে ও কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে স্যার। এদিকে দেখি ওর মাথা ফেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছে, একেবারে একেবারে বেহুশ। সঙ্গে সঙ্গে ওদের তুলি পাজাকোলা করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তাররা বললো যে এটা নাকি পুলিশ কেস, আগে থানায় জানাতে হবে স্যার। তা গতকাল রাতেই থানায় আসেননি কেন? একবার কনস্টেবলটির দিকে তাকিয়ে কাচুমাচু মুখে পিছু জবাব দেয়, এসেছিলাম স্যার, কিন্তু কিন্তু লোকটি বুঝতে পারে যে কনস্টেবলটি নির্ঘাত এই সাহায্য প্রার্থীকে নরমে গরমে ভাগিয়ে দিয়েছে। এ জাতীয় ঘটনা পাড়াগাঁয়ে কেন, শহরের থানাতেও বিরল নয়। সে কনস্টেবলের দিকে তাকাতেই খাঁকি পোশাক পরা কনস্টেবল বলে উঠল, না স্যার, এ একেবারে নেশারু স্যার। আর আর ওর ওই সাগরেদ মন্টু দাস, সেও পাক্কা নেশারু এবং জুয়ারি। দুজনের নামে প্রচুর কমপ্লেন আছে স্যার। নিঘাত নিজেরাই নেশা করে মারপিট করেছে, আর তারপর মন্টুকে ঘায়েল করে ভয়ের চোটে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে স্যার। রক্তিম একটু বিরক্ত হয়ে বলল, সে তো বুঝলাম, কিন্তু আপনি আপনার ডিউটি করলেন না কেন? যাই হোক, ফার্দার যেন আমার থানায় এসব না হয়, বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ। কনস্টেবলটি বাধ্য ছাত্রের মতো টিপ করে মাথা নাড়ে। এবার রক্তিম পঞ্চানন ওরফে পেঁচোকে বলল, ঠিক আছে, আপনি স্বাস্থ্য কেন্দ্রে যান, আমি এক্ষুনি যাচ্ছি। সেলাম ঠুকে বেরিয়ে যায় পেঁচো। রক্তিম কনস্টেবলটিকে বলে, এই যে চলুন, জিপটা বের করুন, দেখে আসি একবার। ঘর ঘর শব্দে জিপ রওনা দেয় স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে। পথে গাড়ি দাঁড় করিয়ে ওই রেলপাড়ের বাজার থেকে একটা কিলো খানেকের রুই মাছ তুলে নেয় কনস্টেবলটি। এই দেখে রক্তিম জিজ্ঞেস করল, কাজে যাবার পথে আবার এসব কেন? বাড়ি ফেরার পথেই না হয় মাছটা নিতে পারতেন। কনস্টেবল 32 পাটি বার করে জবাব দেয়, স্যার, এটা আমার জন্য নয়, এটা আপনার জন্য নিলাম। নীলপুরের মাছ স্যার, খেলে দেখবেন এর সামনে কচি পাঁটাও ফেল। এসব আবার কে রাখবে বলুন তো? কোনো মতে কোয়ার্টার আছে, তাই রক্ষে। আরে কোনো সমস্যা নেই স্যার, আরে আমি গিয়ে ও বেলা রেঁধে দিয়ে আসবো কোন। গাড়ি গিয়ে পৌঁছায় স্বাস্থ্য কেন্দ্রের সামনে। সেখানে মামুলি জিজ্ঞাসাবাদ ছেড়ে ডাক্তারের চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বাইরে এসে রক্তিম বলল, বিমলবাবু, আজ না হয় আপনি সামলে দিলেন, কিন্তু কাল থেকে কি হবে? ভালো হোটেল আছে আশেপাশে? কনস্টেবল বিমল মাথা চুলকে জবাব দেয়, তা আছে স্যার, কিন্তু এই স্টেশনের কাছে বৌদির হোটেল। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি 2-1 দিনের মধ্যেই একটা রান্না এবং কাজের লোক জোগাড় করে দেব। চলুন স্যার, আপনাকে কোয়ার্টারে পৌঁছে দিই। না থাক বিমলবাবু, আমি হেঁটেই চলে যাব। আপনি যা বললেন তাতে বড় জোর মিনিট 10-এর হাঁটা পথ হবে, তাই না? তা হবে স্যার, কিন্তু গাড়ি থাকতে আপনি হেঁটে। হ্যাঁ হ্যাঁ, ও কোনো ব্যাপার না। দিন, মাছটা আমায় দিয়ে আপনি বেরিয়ে পড়ুন, যান। কনস্টেবলটি তাদের ওসিকে আরেকবার কোয়ার্টারের পথটা ভালো করে বুঝিয়ে নিয়ে মাছটা ধরিয়ে থানার জিপ নিয়ে চলে যায়। এক হাতেই ঢাউস মাছটা গ্রামের ইট বেছানো পথ ধরে কনস্টেবল বর্ণিত পথে এগিয়ে চলে রক্তিম। আকাশ কালো করে আছে, বর্ষার দিন,
রাস্তাটা বেশ নির্জন। মিনিট 5 হাঁটার পরেও এই রাস্তার একটি লোকও দেখা পায়নি সে। তবে কেন জানি না, ওর ক্রমে মনে হতে লাগলো কেউ যেন ওর পিছন পিছন আসছে। আরো মিনিট খানেক এগোনোর পর থমকে দাঁড়ায় রক্তিম। পেছনে ঘাড় ঘোরাতেই দেখল একটা মহিলা, লাল শাড়ির আঁচল মাথায় ঘোমটার মতো করে দিয়ে দাঁড়িয়ে পড়েছে ওর থেকে হাতখানেক দূরে। রক্তিম থমকে দাঁড়ানোয় সে যেন বেশ ঘাবড়ে গেছে। গলা খাঁকড়িয়ে রক্তিম জিজ্ঞেস করলো, কে আপনি? আর আমার পিছন পিছন আসছেন কেন? মহিলা কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো, জবাব দিন। আগে বাবু, আপনার কি কাজের লোক লাগবে? কেমন যেন ফ্যাঁস ফেঁসে গলায় জবাব দেয় মহিলা। তা তা লাগবে, কিন্তু আপনি কে? আপনি করবেন কাজ? কোথায় থাকেন? কি নাম আপনার? তারপর অনেকগুলো প্রশ্ন করে ক্ষান্ত হয় রক্তিম। মহিলা বাকি কোনো প্রশ্নের উত্তর দেয় না, স্রেফ ছোট্ট করে জবাব দেয়, আমার নাম মালতী। রাত বিশেষ হয়নি, তবে গ্রামীণ পরিবেশে অল্প সন্ধে হলে বেশ গভীর অমানিসা টাইপের অনুভূতি হয়। তার উপরে দুপুর থেকে টুপটাপ করে বৃষ্টি পড়ে চলেছে। একটা সুন্দর শীতল আমেজ। এই অচেনা পরিবেশে পরিবার পরিজনের থেকে দূরে একটা রোমাঞ্চকর আবহাওয়া তৈরি হয়েছে। তার সাথে মানিক জোড় হয়ে উঠেছে এই সরকারি কোয়ার্টার। কোন ব্রিটিশ আমলের সরকারি দপ্তর ছিল কে জানে। ইয়া মোটা মোটা দেওয়াল, বারান্দায় মোটা মোটা গম্বুজ। ঘরের স্ট্রাকচারটাই এমন যে ঠিক করে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কল ড্রপ হচ্ছে। কথা বলতে বলতে প্রায় বারান্দায় বের হতে হচ্ছে। এল শেপের বাড়িটাতে সর্বসাকুল্যে 3টি ঘর। একেবারে দক্ষিণেরটা বসার ও কাজ করা, মাঝেরটা শোয়ার, আর উত্তরেরটা তালাবন্ধ। বসার জন্য বরাদ্দ ঘরটার পাশে রান্নাঘর। আর এই পুরো বাড়ির বাইরে কম্পাউন্ডের একেবারে পশ্চিমে বাথরুম। কাজেই এই ভরা বর্ষায় বাথরুম যেতে গেলে ছাতা ব্যবহার করতে হবে। এছাড়া এই তালাবন্ধ ঘরটা শুরু থেকে একেবারে রান্নাঘর পর্যন্ত একটা প্রশস্ত বারান্দা রয়েছে। সেখানে দাঁড়িয়ে দিব্যি বৃষ্টি উপভোগ করা যায়। বারান্দার বাইরে কম্পাউন্ডটা বুড়ো ঘাস আর হাঁটু ছুঁচুই আগাছায় ভরা। সাপ খোপের বাসা বাঁধার আদর্শ স্থল। আর তার মাঝখান দিয়ে একটা অংশ পরিষ্কার করে বাথরুম পর্যন্ত যাওয়ায় প্রায় 20-30 পা মতো জায়গা আলপথের মতো করে তোলা হয়েছে। রক্তিম ঠিক করেছে কালকেই একটা লোক লাগিয়ে কম্পাউন্ডের জঙ্গল সাফ করতে হবে। সেরকম হলে কিছু ছোটখাটো ফুলের গাছ টাছও লাগানো যেতে পারে, কিন্তু তার বেশি নয়। বাড়িটার পেছনে একটা কচুরিপানায় ঢাকা পুকুরের খানিকটা অংশ এগিয়ে এসেছে। মালতী বলছিল ওটার নাম নাকি মেজ পুকুর। মালতীর কথা মনে হতেই রক্তিমের মনের খচখচানিটা আবার বেড়ে গেল। একটা অচেনা অজানা জায়গায় কোন একজন অপরিচিতাকে কাজে রেখে ও ঠিক করলো তো কে জানে এই নিয়ে আবার কোনো সমস্যায় পড়তে না হয়। দিদি, ও মালতী দি, শুনছেন? আরে ও মালতী দি, একবার এদিকে আসুন তো। দাদাবাবু ডাকছেন? ঘোমটার আড়ালে মহিলার মুখটা অদেখায় থেকে যায়। তবুও মনে মনে মহিলার মুখটা কল্পনা করে নিয়ে রক্তিম জিজ্ঞেস করলো, আচ্ছা দিদি, আপনার বাড়িতে আর কে কে আছে? আর তখন বললেন আপনার কাজ চাই, তাই আগু কিছু না ভেবে আপনাকে কাজে বহাল করে নিলাম, কিন্তু আপনার পরিবারের লোকেরা আবার কিছু মনে করবেন না তো? মানে আমি বলতে চাইছি যে ওরা আবার রাগারাগি, আসলে আমি তো শহুরে মানুষ, তাই গ্রামের রীতিনীতি ঠিক জানি না। মহিলা ঘাড় নেড়ে জবাব দেয়, না হুজুর, ওরা কিছু মনে করবেন না। আপনার বেশভূষা দেখে তো সধবাই মনে হচ্ছে। তা আপনার স্বামী আবার? না হুজুর, ওর থেকে বাঁচতেই তো এইখানে এসে আশ্রয় নিলুম। কাকুতি স্বরে আরজি জানায় দশাশই চেহারার মহিলা। ওর থেকে বাঁচতে মানে ঠিক বুঝলাম না। আসলে হুজুর, ওর কাজকর্ম কিছুই নেই। সারাদিন এখানে ওখানে চরসচন্ডু খেয়ে পড়ে থাকে। কাঠ বেকার যাকে বলে। দিয়েছি, গ্রামের অনেকেই কাজ জোগাড় করে দিয়েছিল,
কিন্তু বাবু নেশা থেকে মন ছড়লে তবে তো অন্য কোথাও কাজে সময় পাবে। দুবেলা দুমুঠো ভাত পর্যন্ত দিউনি হুজুর, তাই তো কাজের সন্ধানে বেরোতে হলো আমাকে। তা আপনার বাড়িটা যেন কোন দিকে বললেন? আগে হুজুর নীলপুরের পশ্চিমে, মানে এই কোয়ার্টারের উল্টো দিকে, একেবারে গায়ের শেষ প্রান্তে। তাহলে অন্তত আপনার বাড়ির লোক প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে হাতের কাছে পেত। আগে হুজুর সে চেষ্টা আগেও করেছি, কিন্তু আমার স্বামী কাজের বাড়িতে গিয়ে নেশা করে হল্লা করে, কেলেঙ্কারি বাঁধায়, তাই কেউ আর আমাকে কাজ দিতে চায় না সাহেব। স্বাস্থ্যকেন্দ্রের ওখানে শুনলাম আপনার নাকি একটা কাজের দরকার, তাই চলে এলুম। আপনি তো হুজুর পুলিশ, আশা করি আমার বর আপনার বাড়িতে আসার সাহস পাবে না। তাহলে এক কাজ করুন না দিদি, আপনি আপনার বরকে কাল একবার থানায় আসতে বলুন, আমি ওকে বুঝিয়ে বলবো না হয়। না হুজুর, কাল তো আসতে পারবে না। কেমন যেন ঘাবড়ে গিয়ে দ্রুত জবাব দেয় ঘুমটা টানা মালতী। কেন কাল আসতে পারবে না কেন? আসলে আসলে হুজুর মানে ওই আরে আমতা আমতা করছেন কেন? আপনার যা বলার আছে খোলাখুলি বলতে পারেন, দ্বিধা করবেন না। আগে হুজুর মহিলা কিছু একটা জবাব দিতে যাবে, কিন্তু এমন সময় বাড়ির বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। স্যার আসবো? আরে আসুন আসুন বিমলবাবু আসুন। স্যার হাতের কাজ মিটিয়ে চলে এলাম আপনার জন্য মাছ রাঁধতে। থ্যাংক ইউ বিমলবাবু, কিন্তু আপনি আবার এই বৃষ্টি মাথায় করে এতটা পথ আসতে গেলেন কেন? কি যে বলেন স্যার, আপনাকে নিজের হাতে রেঁধে খাওয়াতে পারা তো আমার সৌভাগ্য। এই সুযোগ কেউ হাতছাড়া করে? আহা, সেসব ঠিক আছে, কিন্তু বিমলবাবু আপনার তো পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে। এতক্ষণ ডিউটি করার পর আপনি কোথায় তাদের সাথে একটু সময় কাটাবেন তা না? আপনি চলে এলেন আমায় মাছ খাওয়াতে। না না বিমলবাবু, এই আপনার ভারী অন্যায় হয়েছে। আরে ছাড়ুন তো স্যার, বাড়িতে গেলেই তো সেই কাঁই কাঁই কিচ কিচ, উফ, এটা নেই ওটা লাগবে, সেটা চাই ওটা নেই। স্যার কিছু মনে করবেন না, আপনিও বিয়ে করুন স্যার, টের পাবেন কেন আমি পালিয়ে এসেছি। চলুন স্যার, রান্নাঘরে গিয়ে মাছটাকে সাইজ করে ফেলি, তারপর রেঁধে বেড়ে আপনাকে খাইয়ে তবে বাড়ি ফিরবো। কিন্তু আপনার এই শেফ হওয়ার ইচ্ছেটা যে আজ পূরণ হবে না বিমলবাবু। কেন কেন এরকম কেন বলছেন স্যার? আজ একজন কাজের মহিলা জুটিয়েছি, রাদার বলতে পারেন জুটে গেছে, সেই সব রান্না বান্না করে রেখেছে। আফসোসের সুরে বলে রক্তিম। বলেন কি স্যার, আপনি তো ভাগ্যবান। হ্যাঁ, এরই মধ্যে কাজের লোক জুটিয়ে ফেলেছেন। তা কে সে? ওই ডাকুন তো দেখি, একটু দেখে যাই সেই মহাত্মাকে যে নিজে থেকে এসে আপনার বাড়িতে কাজ নিয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িতে তো স্যার কাজের লোক একবার গেলে দিনের পর দিন আর তার দেখাই মেলে না। ডাকছি বলে গলা চড়ায় রক্তিম। ডাকছি, মালতীদীপ, ও মালতীদীপ, শুনছেন? একবার এদিকে আসুন না। কিন্তু মালতীর কোনো সাড়া মেলে না। রক্তিম আরো বার কয়েক হাঁক পাড়ে, কিন্তু কোনো লাভ হয় না। কি স্যার, পালালো নাকি? সত্যি তো, গেল কোথায় মহিলা? দাঁড়ান তো দেখি একবার। এই বলে উঠে পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল রক্তিম। বেশ প্রশস্ত রান্নাঘর, বিলকুল ফাঁকা, কেউ কোথাও নেই। শুধু সারা ঘর জুড়ে একটা বোটকা আষ্টে গন্ধ মহ মহ করছে। কটু গন্ধে গা গুলিয়ে বমি উঠে আসার জোগাড়। কি স্যার, ভেগেছে? কোথায় গেল বলুন তো? দেখি স্যার দেখি কেমন রান্না করেছে। বাবা কি মোটকা গন্ধ, বাপরে! এ কিসের গন্ধ স্যার? মনে হয় ঘরের মধ্যেই মাছ কেটেছিল। রান্নাঘরটায় তো জানলা নেই বড়, তাই বোধহয় গন্ধটা রয়ে গেছে। এখানে স্টেশন চত্বরে কোনো দোকানে রুম ফ্রেশনার পাওয়া যায় বিমলবাবু? তাহলে কালকেই বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ স্যার, তা পাওয়া যাবে। উফ, এত
যতক্ষণে গন্ধটা সয়েছে, স্যার সরুন দেখি একটু মহিলাটি কেমন রেঁধেছে। বাহ, একে তো বেশ খাসা মনে হচ্ছে স্যার, কিন্তু মহিলাটি গেল কোথায়? সেটাই তো ভাবছি। তা বিমলবাবু, আপনিও আমার সাথে খেয়ে যান না রাতের খাবারটা। না না স্যার, সে কি একটা বলতে গিয়ে থমকে যায় কনস্টেবল রক্ষিত। মাছের বাটিটা ভালো করে দেখে নিয়ে আবার বলে, স্যার এই মাছের মাথাটা কই? ওই অত বড় মাথা। এইবার বুঝেছি স্যার, নিঘাত মাথাটা সরিয়ে বাড়ির লোকেদেরকে খাওয়াতে গেছে। হ্যাঁ, মাছ অত 2-1 পিস কম বলেই মনে হচ্ছে। স্যার আমি কিন্তু বলে রাখছি, এই মহিলার হাত টান আছে। রাতে ওই মহিলা ফিরে এলে স্যার আপনার ঘরে বেশি ঢুকতে দেবেন না স্যার। রাতে ঘর ভালো করে ভিতর থেকে এঁটে রাখবেন, আর কাল সকালেই বেটাকে বিদায় করবেন। কে না কে। রক্তিম হেসে ওঠে। আরে ঠিক আছে বিমলবাবু, আপনি অত রেগে যাচ্ছেন কেন? গরিব মানুষ, তাই হয়তো মাছ দেখে ছেলে পুলেদের খাওয়াতে স্বাদ হয়েছে। ছাড়ুন তো, বাদ দিন। না না স্যার, আপনি বিষয়টাকে যতটা খাটো করে দেখছেন ততটা কিন্তু ছোট নয় বিষয়টা। আরে নিতেই পারতো, কিন্তু তা বলে নেবে না। হ্যাঁ, আর এইভাবে দুম করে কাউকে না জানিয়ে। বিমল রক্ষিতের রাগ কমছে না দেখে রক্তিম ওর কাঁধে হাত রেখে বলে, আহ বিমলবাবু, বাদ দিন না ওসব কথা। চলুন, বসবেন, চলুন। কিন্তু কনস্টেবল রক্ষিত আর বসে না। আর না না স্যার, আর বসবো না, এদিকে বৃষ্টির বেগ বাড়ছে আবার। আমি এবার আসি স্যার। তাছাড়া যে কারণে এলাম সেটাই যখন হচ্ছে না, তখন আর। বারান্দার হলদে বাল্বের আলোয় বাইরের বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো চকমক করে ঝরে পড়ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে একটা আষ্টি মোটকা গন্ধ। রাত বাড়ছে, বৃষ্টির বেগও বাড়ছে। নীলপুরের এই স্টাফ কোয়ার্টারের বারান্দায় দাঁড়িয়ে সহকর্মীর চলে যাওয়া দেখতে থাকে এ তল্লাটের নতুন ওসি রক্তিম সরকার। এতক্ষণ ধরে ডাকাডাকি করলাম, এত খুঁজলাম, কোথাও তো দেখতে পেলাম না। আপনি কোথায় গেছিলেন? মহিলা ওর দিকে না ফিরে নিজের চিরাচরিত ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে জবাব দেয়, হুজুর, আমি পিছনের পুকুরে বাসন মাজতে গেছিলাম। মহিলার কথা শুনে চমকে ওঠে রক্তিম। তার বিস্ময় নিয়ে সে আবার প্রশ্ন করে, হ্যাঁ, এই অন্ধকারে ওই পিছনের পুকুরে গেছিলেন কেন? হুজুর, কুয়ার বালতির দড়িটা বোধহয় পুরনো হয়ে গেছে না? জল তুলতে গিয়ে বালতি সমেত ছিঁড়ে পড়ে গেল ভেতরে, আর জল তুলতেই পারিনি। এঁটো বাসনগুলো পড়েছিল, তাই আর কি। রক্তিম মনে মনে ভাবে, কি অদ্ভুত মহিলা রে বাবা, প্রাণে ভয় ডর নেই নাকি? একটু থেমে আবার জিজ্ঞেস করলো, এ কি অদ্ভুত মহিলা রে বাবা, প্রাণের ভয় ডর নেই নাকি? ওদিকে গেছিলেন যে, সাথে আলো নিয়েছিলেন? না সাহেব, আমার আলোর দরকার নেই। আপনার ভয় করলো না? এই প্রশ্নে মহিলা খিলখিলিয়ে হেসে উঠল। সে যেন ভারী মজা পেয়েছে কথাটা শুনে। রক্তিম আবার প্রশ্ন করলো, এ কি, কি হলো, হাসছেন যে? আপনার ভয় করলো না? না সাহেব, আমার ভয় ডর নেই। কিসের ভয় পাবো?
উল্টে আমাকে সবাই ভয় করে। আপনাকে সবাই ভয় পায় মানে? ঠিক বুঝলাম না, আপনাকে সবাই ভয় পায় কেন? অবাক হয়ে প্রশ্ন করে রক্তিম। ওই যে কাজ চাই, খেতে চাই। আমার যে খুব খিদে হুজুর। মহিলার কণ্ঠস্বরে কি যেন একটা ছিল। কথাটা ভালো লাগলো না রক্তিমের। একজন গরিব মানুষের মুখ থেকে খাবারের জন্য এমন আকুল প্রার্থনা এর আগে শোনেনি সে। মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওর মতো শহুরে মানুষ গ্রামের হতদরিদ্র গরিব গর্বদের এই কাতর অনুনয় সহজে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। ভালো দিদি, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মাছের মাথাটা বুঝি আপনি ছেলে মেয়েদের দিয়ে এসেছেন? তেমন হলে কাল থেকে আমি ওদের জন্য না হয় একটা করে মাছ নিয়ে আসবো, কি বলেন? ওর কথা শুনে মহিলা আড়ষ্ট স্বরে বলে, না হুজুর, আমি নিয়ে নি। মাছ কাটার সময় একটা হতচ্ছাড়া বিড়াল এসে কেড়ে নিয়ে চলে গেল মাছের মাথাটা। এটাকে বাগে আনতে পারলে না, আমার হাত থেকে ছো মেরে নিয়ে চলে গেলে, না হলে মজা দেখাতুম হুলোটাকে। মহিলার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা রাগ, ঘৃণা আর প্রতিশোধের আভাস ছিল। তবে সেটারও বিশেষ পাত্তা দেয়নি রক্তিম। কেবল মনে মনে ভাবছিল গরিব মানুষ ঠিক করে বহুদিন মাছ টাছ খায়নি, আর সে কারণেই হয়তো বিড়ালের মাছের মাথা কেড়ে নেওয়ায় দারুণ রেগে গেছে মহিলা। আর কথা বাড়ায়নি সে। মহিলাকে আজ রাতটা বসার ঘরেই শুতে বলেছে। ঠিক করেছে কাল না হয় ওই বন্ধ ঘরের দরজাটা খুলিয়ে মালতীর একটা থাকার বন্দোবস্ত করে দেবে। রাত কত হয়েছে কে জানে। বর্ষা মুখর রাতে ভরপেট গরম ভাত আর মাছের ঝোল খেয়ে ঘুম আসতে বিশেষ অসুবিধা হয়নি। সম্ভবত ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার কারণে এই অচেনা জায়গাতেও ঠিকঠাক ঘুম চলে এসেছিল। হঠাৎ অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে যায় রক্তিমের। গ্রামের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে সকাল থেকে একটু যেন কেমন কেমন লাগছিল। তাই সামান্য শব্দেই মনটা চমকে উঠছে ওর। ঘুম ভেঙে যাওয়াতে বিছানায় শুয়ে শুয়ে দোকান খাড়া করে শব্দের উৎস বোঝার চেষ্টা করতে থাকে সে। অনেকটা মাংসের হাড় গুড় মরমর করে চিবিয়ে খেলে যেমন হয়, এই শব্দটাও খানিকটা সেই রকম। সজাগ হয়ে ভালো করে শব্দটা শোনার চেষ্টা করতে থাকে রক্তিম। না, ভুল হচ্ছে না। শব্দটা আসছে জানলার ওপার থেকে। ও মনে মনে ভাবল, জানলার ওপারে তো সেই পুকুরটা, সেখানে এমন শব্দ করছে কে? বেশ জোরেই হচ্ছে শব্দটা। বিড়াল কুকুর ঢুকলে এত জোরে শব্দ তো হতো না। একবার পেরিয়ে দেখবে নাকি? কিন্তু এত রাতে এই অচেনা জায়গায় এমন হুট করে বেরিয়ে পড়াটা কি ঠিক হবে? দোনমনো করতে থাকে নীলপুরের নতুন ওসি। সঙ্গে সঙ্গে কেন জানি না মালতীর কথা মাথায় আসে রক্তিমের। আমার যে খুব খিদে হুজুর। কটকট মরমর করে এক নাগাড়ে হয়ে চলেছে শব্দটা। এভাবে কাহা তোকে রহস্য সহ্য করা যায়? যতই অচেনা জায়গা হোক, সে তো পেশা একজন পুলিশ কর্মী, তাই এইরকম ভয় পাওয়া তার মানায় না। বিছানা থেকে নেমে একটা টর্চ নিয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসে রক্তিম। বারান্দার আলো জ্বালায় না সে, পাছে শব্দ সৃষ্টিকারী উজবুক সতর্ক হয়ে পালিয়ে না যায়, সেই জন্য আর আলো জ্বালল না। আলো জ্বাললে এই শব্দের রহস্য আর জানা যাবে না। টর্চের আলো ফেলে ধীরে ধীরে সন্তর্পণে বারান্দা টপকে রান্নাঘরের দিকে এগিয়ে চলে। ঘরে মহিলা নেই। এবার ওর মনটা খুঁতখুত করতে আরম্ভ করেছে। এই মহিলা তো ভারী অদ্ভুত। এই রাতের আঁধারে বৃষ্টির মধ্যে গেল কোথায়? বাথরুম গেলেও তো আলো জ্বেলে যেত, সেদিকেও ঘুরঘুরটি অন্ধকার। মহা জ্বালাতনে পড়া গেল তো দেখছি। না,
বিমলবাবুর কথাটাই রাখতে হবে। কাল সকালেই একে তাড়াতে হবে। কাউকে কিছু না জানিয়ে হুটপাট করে কোথাও উধাও হয়ে যাচ্ছে, কোথা থেকে আবার ফিরে আসছে। ঠিক ভুল কিছু হয়ে গেলে তো চাকরি নিয়ে টানাটানি পড়বে শেষকালে। এই ছিটকগ্রস্ত অদ্ভুত মহিলা আবার পেছনের পুকুর পাড়ে যায়নি তো, কিন্তু কেন যাবে? এত রাতে তো আর বাসন মাজার ব্যাপার নেই, তা তো ইতিমধ্যে হয়ে গেছে, আর না হলেই বা সেটা তো সকালেও মাজা সম্ভব। দেরি করে না রক্তিম, টর্চের আলোর ভরসা করে পেছনে পুকুরের দিকে এগিয়ে যায় ও। জায়গাটা ভীষণ রকম অন্ধকার আর দুর্গম, জায়গায় জায়গায় আগাছার জঙ্গল। বর্ষার জল পেয়ে সেই জঙ্গলি গাছগাছালি সতেজ ও সবল হয়ে উঠেছে। এই অনাকাঙ্ক্ষিত আগাছার ডালের বাধা অতিক্রম করতে গিয়ে ঘষা লেগে হাত পা কেটে ছড়ে যাচ্ছে, কিন্তু মুখে টু শব্দটি করছে না রক্তিম। শব্দটা যেন নিশির ডাকের মতো ওকে হাতছানি দিয়ে ডাকছে, আর মন্ত্রমুগ্ধের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পথভ্রষ্ট পথিকের ন্যায় সব বাধা তুচ্ছ করে সেই দিকে এগিয়ে চলেছে সে। এই শব্দ কিসের? এমন আধার রাতে বৃষ্টি মাথায় করে কোন নিশাচর এমন শব্দ সৃষ্টি করছে? এই রহস্যময় মহিলাই বা কোথায়? এইসবের পেছনে কি সেই? এইসব প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে। তাই কোনো দিকে না তাকিয়ে শব্দ লক্ষ্য করে এগোচ্ছিল নীলপুরের সদ্য বাহারপ্রাপ্ত নতুন ওসি রক্তিম সরকার। রক্তিম যতই এগোচ্ছিল ততই যেন শব্দের তীব্রতা বেড়ে যাচ্ছে। রক্তিম বুঝতে পারছিল যে সে ঠিক দিকেই এগোচ্ছে। সেই বোটকা, সেই আষ্টি গন্ধটা আবার নাকে এসে আঘাত আনতে শুরু করেছে। এগোতে এগোতে একসময় সব বাধা অতিক্রম করে বাড়ির পেছনে এসে হাজির হলো সে। বড় বড় গাছপালা আর আগাছায় ঢাকা একটা পরিত্যক্ত অঞ্চল। রাতের আঁধারে এই জায়গায় এলে যে কোনো দুর্বল ব্যক্তির হৃদস্পন্দন আপনি আপ বেড়ে যায়, কিন্তু রক্তিম সেরকম নরম মনের নয়। ভয় ডর ওর তেমন একটা নেই। নিশুতি রাতেই জনহীন পুকুর পাড়ে একটা মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে চতুর্দিকে খেয়াল করার চেষ্টা করলো রক্তিম। না, অন্ধকার এতটাই মিশকালো যে কিছুই ঠাহর করা যায় না। বর্ষার রাত, তাই চাঁদের আলোর প্রত্যাশা করা যায় না। শব্দটা আসছে এইখান থেকে, ভীষণ কাছ থেকে, কিন্তু কোথায় কে? মানুষ তো দূরস্থ, কাছাকাছি কোনো বিড়াল, কুকুর বা অন্য কোনো জনপ্রাণীর নাড়াচাড়া পর্যন্ত দেখা যাচ্ছে না। এমন সময় উপর থেকে জলের মতো অথচ চটচটে কি যেন প্রথমে মাথায়, তারপর কপাল গড়িয়ে নিচে পড়ল। জিনিসটা কি দেখার জন্য নিজের শরীর আড়াল করে টর্চ জ্বালে সে। টর্চের হলদে আলোয় হাতে লাগা চটচটে তরলটা দেখে চমকে ওঠে রক্তিম। এই যে রক্ত, কালচে গরম তাজা রক্ত। এক মুহূর্ত দেরি হয় না, সেখান থেকে সরে গিয়ে শটান গাছের উপরে টর্চের আলো ফেলে রক্তিম। একটা বিভৎস নারকীয় দৃশ্য দেখে চমকে ওঠে ও দেখে ওর থেকে আন্দাজ হাত পাঁচ সাথে উপরে গাছের উপরে একটা শক্তপোক্ত ডালে দুপা ঝুলিয়ে বসে আছে সেই দশাশই চেহারার কালো কুৎসিত মহিলা। তার মাথা থেকে ঘোমটা খসে পড়েছে। মহিলার মুখের জায়গায় একটা গলিত বিকৃত চুলহীন মাথা। সে মাথার দু চোখকে যেন খুবলে নিয়েছে, জায়গায় জায়গায় মাংস দিয়ে করটি দেখা যাচ্ছে। এই বিকৃত চেহারার অবয়ব এক হাতে ধরে আছে একটা আধ খাওয়া মাছের মাথা, আর তার আর এক হাতে একটা বিড়ালের আধ খাওয়া দেহ। দেহটার মাথা থেকে বুক অব্দি নেই। সম্ভবত সেই না থাকা দেহাংশ এই নারী মূর্তির মুখের ভেতর, আর সেখান থেকে ঝরে পড়ছে লালা রক্ত মাংস। আর সেই বিড়ালের দেহ পরম আশ্লেষে চিবোচ্ছে সেই
অশরীরী প্রেতাত্মা, আর তার মুখের ভেতর থেকে শব্দের ঢেউ উঠছে, মর 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 মর। টর্চের আলো পড়ায় নারী মূর্তি খাওয়া থামিয়ে তাকিয়ে রয়েছে রক্তিমের দিকে। তার সে খুবলানো অতি কঠোরের ভয়ানক চাউনি বড় বিভৎস নারকীয় ভৌতিক, যেন সেটা কোনো চোখ নয়, আগুনের ভাঁটা। আমার এই কারণে সবাই ভয় পায় হুজুর। আমার যে বড় খিদে হুজুর, বড় খিদে, বড় খিদে। হুজুর, হুজুর, আমার যে বড় খিদে হুজুর, বড় খিদে, বড় খিদে হুজুর। সেদিন আমরা সবাই শঙ্কর দাদুর চায়ের দোকানে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছিলাম। সন্ধ্যা গড়িয়ে রাত তখন 9:45। হঠাৎ পিনাকি বলল, এই তোরা গল্প কর, আমি বাড়ি চললাম। এ কথা শুনে সুকেশ বলল, কেন রে, এখন তো সবে 9:45, এখনই উঠবি কেন? আর কিছুক্ষণ বস, দিব্যি তো সবাই আড্ডা দিচ্ছিলাম, তোর আবার কি হলো? আর বলিস না রে, রাস্তায় ওই যে পঞ্চু দাদুর বাঁশবাগান, ওইখান দিয়ে একলা যেতে খুব ভয় লাগে রে। চায়ের দোকানে শঙ্কর দাদু বলল, কি রে পিনাক্কি, তুই আবার ভূতের ভয় পাস নাকি? আচ্ছা দাদু, আদেও কি ভূতের অস্তিত্ব আছে? আমাদের এসব আলোচনার পাশে বসে শুনছিল রাহুলদা। রাহুলদা বলল, আমিও আগে ভূত বিশ্বাস করতাম না, এখন করি, আমার জীবনে একটি ঘটনা ঘটে যাওয়ার পর। আমরা সবাই অবাক হয়ে রাহুলদার দিকে তাকিয়ে রইলাম। আগে ভূত বিশ্বাস করতে না, এখন করো, এর মানেটা কি রাহুলদা? আর কি এমন ঘটনা ঘটেছিল রাহুলদা? রাহুলদা একটু চুপ করে রইল, তারপর বলল, ঘটেছে রে, আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবি তোরা সবাই। আমরা সবাই বললাম, তবু শুনি না, এই রাতে চায়ের সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে, তুমি বলোই না। রাহুলদা গল্প বলতে শুরু করলো। গত 1 বছর আগে আমি আর সুমন বিএসএফ এর চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিলাম। কিছুদিন পর মাঠে রান পাসের জন্য ডাক পড়েছিল ব্যারাকপুরে। আমাদের মাঠে লাইন পড়েছিল সকাল 10টায়, কিন্তু ওই সময় পৌঁছাতে পারবো না ভেবে আমি আর সুমন দুইজনই আগের দিন রাত্রে রওনা দেওয়ার কথা ভাবলাম। আমাদের কথা মতন আগের দিন রাত্রে ট্রেনে করে ব্যারাকপুর প্ল্যাটফর্মে যখন নামলাম তখন রাত বেশ হয়ে গেছে। স্টেশনের ঘড়িতে তখন রাত 1টা বাজে। চারিদিকে জনমানুষ কেউ নেই, শুধু ঠেসি পোকার ডাক শোনা যাচ্ছে। অচেনা জায়গা, স্টেশন থেকে মাঠটা যে কোন দিকে সেটা বুঝতে পারছিলাম না। কিছু না বুঝেই রাস্তা ধরে হাঁটতে লাগলাম দুজনেই। কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তির সঙ্গে রাস্তায় দেখা হলো। কাকু, ব্যারাকপুরের মাঠটা কোন দিকে বলতে পারবেন? সকালে তোমাদের রান আছে বুঝি? আজ্ঞে হ্যাঁ। ব্যারাকপুরের মাঠ সে তো অনেকটা দূর, আমার মনে হয় ফাঁকা রাস্তা দিয়ে তোমাদের না যাওয়াই ভালো। তোমরা বরং কাল সকালেই যেও। কিন্তু আমরা এই রাত্রে থাকবো কোথায়? কিছুই তো জানি না, কাউকে তো চিনি না, আর সকালে বার হলে আমরা তো পৌঁছাতেও পারবো না। ঠিক আছে, ও নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা এখন আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি আমার বাইকে করে তোমাদের পৌঁছে দিয়ে আসবো।
আমরা লোকটির কথা শুনে কোনো উপায় না পেয়ে লোকটির বাড়ি পৌঁছালাম। ঘরের ভেতর ঢুকে দেখলাম ঘরটি বেশ পরিপাটি করে গোছানো, আর দেওয়ালে একটি পুলিশের ছবি টাঙানো। আচ্ছা কাকু, আপনি কি একজন পুলিশ? এই কথা জিজ্ঞাসা করাই লোকটি বেশ খুশি খুশি মনে হলো। তা আপনি যখন প্রথম পুলিশের কাজ পেয়েছিলেন তখন আপনি খুব গর্বিত, খুব আনন্দ পেয়েছিলেন না? এ কথা শোনা মাত্রই লোকটি বেশ ভয় পেয়ে উঠল। প্রথম দিন আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন ছিল। সে কথা শুনলে তোমরা বিশ্বাস করবে না। না না, বলুন না, বিশ্বাস না করার কি আছে? আমাদের দুইজনেরও খুব ইচ্ছা আমরা আর্মি অফিসার হব। সেই দিনের কথা ভাবতেও খুব ভালো লাগে। তা আপনি বলুন, আমরা শুনবো। ভয় পাবে না তো? তবে শোনো, সেদিন সন্ধ্যাবেলায় থানায় বসে প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুইজন লোক এসে বলল, বাবু, আমাদের গ্রামের বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে। এখন শান্তি রক্ষা দায় এড়াতে পারলাম না। আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করে সাজাচ্ছে তা বা কে বলতে পারে। অতএব যেতেই হবে। বাবু, এই রাত দুপুরে না যাওয়াই ভালো। এই এলাকা ততটা ভালো না। আপনি না হয় কাল সকালেই যাবেন। কার মনে কি আছে কে জানে। আর তার উপরে আপনি আজ প্রথম। আমি কোনো কথা না শুনে তাকে এবং ওই দুজনকে সঙ্গে নিয়ে রওনা দিলাম। গ্রামে পৌঁছাতে রাত অনেক হয়ে গেল। কিছু গ্রামের লোক একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্ত মাখা দুটি দেহ ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আশ্চর্যের বিষয়, লোক দুটিকে খুব চেনা চেনা বলে মনে হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না লোক দুটিকে কোথায় দেখেছি। যাই হোক, গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটিকে নামিয়ে গাড়িতে চাপিয়ে পোস্টমর্টমের জন্য বেরিয়ে পড়লাম। ওদের পরিবারে একজনকে সঙ্গে নিলাম লাশ পাহারা দেওয়ার জন্য। ফিরে আসছি আর বারবার মনে করার চেষ্টা করছি লাশ দুটিকে কোথায় যেন দেখেছি। আমি কবিরের কানে কানে জিজ্ঞাসা করলাম, কবির, আমি এই লাশ দুটিকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। আমি কিন্তু চিনেছি বাবু। আমার খুব ভয় করছে। এই রাতে না এলেই পারতেন। আমি বিস্ময়কর হয়ে বললাম, তুমি দেখেছো? এরা কারা? ভুলে যাচ্ছেন কেন বাবু? সন্ধ্যাবেলায় এরাই তো থানা থেকে ডেকে আনলো আমাদের। এইবার মনে পড়েছে, সত্যিই তো। কিন্তু এমন বিস্ময়কর আমার সাথে কেন হলো? আমার মতন লোকের শিরদাঁড়া ঠান্ডা স্রোতে হয়ে গেল। লোক দুটোকে গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা ওদের কানে গেল কিনা কে জানে। হঠাৎ বলে উঠল, দাঁড়ান বাবু। কি হলো? দাঁড়াবো কেন? বাথরুম পেয়েছে বাবু, একটু বাথরুম করে নিতাম। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। ভদ্রলোক নেমে গেল। তারপর যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতো। দড়ির বাঁধন খুলে লাশ দুটিও পিছু পিছু নেমে গেল। ভয়ে আমাদের আত্মা খাঁচছাড়া হওয়ার জোগাড় হলো। তখন আমরা ভয়ে বিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই একে অপরের সঙ্গে কথা বলছে নরকঙ্কাল রূপে। এই দৃশ্য দেখার পর আর নয়, আমি আর কবির দুজনাই গাড়ি থেকে নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে দুইজনায় ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পর দেখি ওরাও ছুটে আসে তীরের গতিতে আমাদের দিকে। এমন সময় একজন লোক এসে বলল, বাবু, আপনার বাইকটা নিয়ে এসেছি। এই যে,
ইনি সেই কবির, আমার সেই দিনকার কনস্টেবল। আপনি আবার সেই রাতের কথা শোনাচ্ছেন? আপনাকে কতবার বলেছি ওই ভয়ঙ্কর রাতের কথা কাউকে বলবেন না। আমরা ভয়ে লোকটির দিকে তাকিয়ে রইলাম। এই দুজনকে আমাদের ব্যারাকপুরের মাঠে পৌঁছে দিয়ে এসো। ভদ্রলোকের কথা মতো কনস্টেবলের বাইকে করে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না ওই ভদ্রলোকের কথাগুলো ভাবছি। একটু সাহস জুগিয়ে কবিরবাবুর কাছে জিজ্ঞাসা করেই ফেলি। এই নাও, পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে মাঠ, তোমরা এটুকু চলে যাও। আমরা বাইক থেকে নেমে কৌতূহলবশত জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা কবিরবাবু, সেদিন রাত্রে শেষ পর্যন্ত আপনাদের সাথে কি ঘটনা ঘটেছিল? লোকটি কেমন যেন অট্টহাসিতে মেতে উঠল। থাক থাক, আর শুনতে হবে না, শুনলে জ্ঞান হারাবে তো। আরে না না, কিছুই হবে না আমাদের, আপনি বলুন। একথা শোনা মাত্রই লোকটি কেমন অমানবিকভাবে হাসতে লাগলো। ধীরে ধীরে কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। সেই রাতে আমরা ওদের হাতেই প্রাণ হারিয়েছি। একথা শোনা মাত্রই আমরা দুইজনেই জ্ঞান হারালাম। তারপর কি হয়েছিল আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে লোকজনের কোলাহলে আমাদের জ্ঞান ফিরেছিল। ভাই সুকেশ, পঞ্চু দাদুর বাঁশবাগান দিয়ে আমি আজ বাড়ি ফিরতেই পারবো না, আমাকে কেউ পৌঁছে দিয়ে আসবি? এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।